সময় তার চলার পথে জীবনকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরে বসে যে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো প্রাত্যহিক বিষয়ে রূপান্তরিত হয়। আগে যখন সর্দার মিয়া এদিক ওদিক দেখত, বেশ অবাক হতো। বয়স হলে কি যেন কি হয়। বয়স্করা গলার মধ্যে একটা বিশেষ ধরনের গলাবন্ধনী পেঁচিয়ে ঘুরে বেড়ায়। কাপড়ের না, শক্ত প্লাস্টিক জাতীয় কি দিয়ে যেন তৈরি। এমনভাবে গলায় পড়ে যেন তাদের ঘাড় এইমাত্র কেউ মটকে দিয়েছে। সাবদার মিয়া এইসব অসুখের মর্ম তেমন একটা বুঝতো না। জোয়ান ছিল তো, কিন্তু আজ জীবনের মধ্য বয়সে এসে ঠিকই বুঝেছে ওই ঘাড় মটকানি ব্যারামটার কি যন্ত্রণা। এখন জীবন যে তাকে অনেক কিছু শিখিয়েছে। সময়ের সাথে সাথে সে যে এখন মধ্যবয়স্কদের কাতারে এসে দাঁড়িয়েছে। যেই না এই সময় এসে পড়েছে, অমনি ঘ্যাচাং করে একদিন ঘাড়টা কি যেন মটকে দিল। ডাক্তার বললেন ও কিছু না, স্পন্ডলাইটিস বলে, সেরে যাবে। কলার ব্যবহার করেন আর ব্যথানাশক কিছু ওষুধ খান, সব ঠিক হয়ে যাবে। সাদ্দার মিয়া ভাবে, এ কেমন ব্যাপার রে বাবা! ঘুম থেকে প্রতিদিনের মতো সকালে উঠে সারাদিন তো ভালোই কাটতো। এই সেদিনও তো ক্লাস নিয়ে ফেরার পথে ডিপার্টমেন্টের তুখোর ছাত্রীটার সাথে পথে দেখা। আগে বেশ ভালো লাগতো, কিন্তু তার মেধা আমাকে ছাড়িয়ে যাবে, তার প্রশংসা চারিদিকে, আর ভালো লাগে না। অসহ্য লাগে। সামনাসামনি পড়তেই, তাকে দেখেই নিজের অজান্তে সাদ্দার মিয়া নিজের ঘাড়টা মটকা মেরে ঘুরিয়ে ফেলেছিল। তারপর থেকেই এই যন্ত্রণাটা শুরু। ঘাড় মটকানির ব্যারাম রে বাবা, ডাক্তারি ভাষায় যাকে বলে স্পন্ডালাইটিস। কিন্তু কি করবে সাদ্দার মিয়া ভেবে পাচ্ছে না। নিজের উপরও রাগ হচ্ছে। আমেরিকা থেকে পিএইচডি করে আসার আগেও তো ডিপার্টমেন্টে তার বাদে আর কারোর নাম মুখে মুখে ফিরত না। সর্বোচ্চ নম্বর কে পেয়েছে? সাদ্দার মিয়া। ছোট্টবেলা থেকে কঠিন কঠিন বইগুলো কে পড়ে ফেলেছে? সাদ্দার মিয়া। প্রফেসর তার বইয়ের মুখবন্ধে কোন ছাত্রের নাম উল্লেখ করেছে? সাদ্দার মিয়ার। এত গুণের সাদ্দার আমেরিকায় যে সেখানেও ফাটিয়ে ফেলল। খুব কম সময়ে 15টা গবেষণাপত্র লিখে ফেলে দেশে হইচই ফেলে দিয়েছিল। ডিপার্টমেন্টে ফেরত আসলে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাকে ডিপার্টমেন্টে বরণ করে নিল। উচ্চ র্যাঙ্কে ভূষিত করে বরণমালা দিয়ে কাজে যোগদানের নিয়োগপত্রও দিল। ছাত্ররা হুমড়ি খেয়ে পড়ল তার সাথে গবেষণার কাজ করবে বলে। কিন্তু সাদ্দার মিয়া অকৃতজ্ঞ না। তার গুরুর কথা স্মরণ করে, পদে পদে তার পদধূলি নেয়। সকালে এসে গুরুর প্রণাম করে দিন শুরু করে। গুরুর কৃপায় তো তার আজ এই উত্থান। গুরু হলো কলেজে আইনস্টাইন হিসেবে খ্যাত। গুরুর এই শিষ্য হবে আইনস্টাইন নাম্বার টু। সেই ছোটবেলার সেই দেখা ফিল্মের নামটার মতো কি জানি একটা নাম ছিল না, দীপু নাম্বার টু। সাদ্দার মিয়া এখন নামের আগে টাইটেল জুড়েছে, ডাক্তার সাদ্দার মিয়া। ছাত্ররা এসে জিজ্ঞেস করে, স্যার এবার কি রিসার্চ স্টুডেন্ট নেবেন? সাবদারের চঞ্চল মুখে তুখোর উত্তর, আমার গুরুর কাছে যাও, তিনি অনুমতি দিলেই নেব। এই কথাটি মনিকার কানে এসে একদিন পৌঁছালো, এবং মনিকার কেন জানি খটকা লাগলো। ডিপার্টমেন্টের প্রধানকে একবার বলে ফেলেছিল সাবদার মিয়ার রিসার্চ স্টুডেন্ট সিলেকশনের বিষয়টা। আর যাই কই, বিভাগীয় প্রধান শুধু দাপ্তরিক কাজে ব্যস্ত থাকে তা তো নয়। একে ধরা, ওকে ধরা, এসব কাজেও ব্যস্ত থাকতে হয় তাকে। কত ব্যস্ততা তার! তার মাঝে সময় করে মনিকার কথাটা মনে রেখেছেন তিনি। সাদ্দার মিয়াকে পাওয়া মাত্রই ধরে বসল। তার স্টুডেন্ট নেয়া নিয়ে কেমন চলছে? 15টা পেপার করে ফেলেছে 5 বছরে, তাও তাত্ত্বিক বিষয়। এমন দর্শন চিন্তা সোজা বিষয় নয়। সাদ্দার নিজেই বলে, তার এত নামডাক ছিল আমেরিকায় যে কতজনা যে তার নামের সাথে তাদের নিজেদের নাম জুড়ে দিয়েছে তার কাজে, তার জানাই নেই। অগণিত। শুধু একটাই খায়েশ তাদের ছিল, সাবদার মিয়ার সাথে কাজের নিদর্শন থাকবে। এমন মানুষ যে পাওয়া
সারা জীবনের সাধনা। কিন্তু কলেজে জয়েন করার পর যেই না একজন ছাত্রীর নাম সবার মুখে মুখে শুনছে, সেই থেকেই সাবদার মিয়ার ভীষণ মনোকষ্ট। মনিকা বিভাগীয় প্রধানের গবেষণা ছাত্রী। তার জন্মের আগে, মধ্যে এবং পরেও এই কলেজে তার নাম ছাড়া আর কারো নাম ভালো স্টুডেন্টের লিস্টে ছিল না। আর কোথা থেকে আজ এই ভালো ছাত্রী উদয় হলো? ধরতে হবে তো একে, বেশ কায়দা করে ধরতে হবে। যেই ভাবা সেই কাজ। চলে গেল মনিকার ল্যাবে। গল্প করতে করতে জিজ্ঞেস করবে কোন সালে ম্যাট্রিকুলেশন, তাহলে সঠিক বয়সটাও বের করে ফেলা যাবে। আর তার মুগ্ধ করা তুখোর ব্যক্তিত্ব তো আছেই। মনিকা এক কথাতেই তাকে গুরু মানতে বাধ্য হবে। অন্যরা সবাই যেমন হয়, তাহলে চেষ্টা করে দেখাই বা যায় না কেন? সাবদার মনিকার ল্যাবের পাশের ল্যাবের বিশাল রুমটার মাঝে তার একটা ল্যাপটপ এনে রাখলো। কি জানি কি কাজ করবে সেই ধান্দায় মনিকা তাকে দেখে কথা বলতে এগিয়ে এলো। জানতে তো হবে দীপু নাম্বার 2 এর এখানে আসার ধান্দাটা কি। ধান্দা একটাই, এই ল্যাবটাকে সে তার জন্য ব্যবহার করবে। পুরোটা না, আংশিক। একটা বুকশেলফ আছে যেখানে সে ওই পাশটাতে তার বইগুলো সাজাবে। কিছু বই সাথে করে নিয়েও এসেছে আজকে। দর্শন তত্ত্বের একটা বই মনিকা ধার চেয়েই বসলো। সাবদার মিয়া সাথে সাথে ধার দিল। তার জামানত হিসেবে চাইল মনিকার যোগাযোগের নম্বর। সরাসরি নয়, একটু আঁকাবাঁকা করে, একটু ঘুরিয়ে নাম্বারটা দিতেই সাবদার মিয়া বেশ অবাক হয়ে বলল, বাহ, তোমার ফোন নাম্বারটা তো খুব মজার, সব সংখ্যা জোড়া। মনিকা বলল, স্যার খেয়াল করেছেন সব জোর জোর সংখ্যার শেষে 2 সংখ্যাটাও যে একটা জোড় সংখ্যা। 55881112। তিনি খুব মজা পেলেন। এর মাঝে মনিকার ম্যাট্রিক পাশের বছর জেনে নিয়েছেন। বছর 5-এর সিনিয়র তিনি। তাই মনিকা যখন ভর্তি হবে তখন তার পাশ হয়ে গেছে। নাম শুনবে কিভাবে মনিকার? কিন্তু মনিকা ভর্তি হবার পর দীপু নাম্বার 2 এর বিরল প্রতিভার কথা শুনতে শুনতে হয়রান হয়ে গিয়েছিল। একবার ছুটিতে এই বিরল প্রতিভা এসেছিল তার গুরুর সাথে দেখা করতে কলেজে। তখন একবার দেখেছিল সাব্বির ভাইকে ব্যাঙের মতো লাফ দিয়ে হাঁটতে। প্রতিভার ছটায় স্বাভাবিকভাবে পা ফেলতে পারত না। সবসময় লাফালাফি, লাফঝাঁপ, এখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে। এখনো সেই উদ্যমতা তার ভেতরে আছে। শুধু সমস্যা একটাই, খ্যাতির শীর্ষে আজ মনিকার নাম মুখে মুখে, তার নাম নয়। কারণ সে যে ছাত্র নয়। সব দিন কি আর একই রকম থাকে? ছাত্র যায়, ছাত্র আসে। তার মাঝে কেউ তুখোর হয়, কেউ তুখোর থাকে, কেউ তুখোর ছিল বলে অতীতে হারিয়ে যায়। কিন্তু সাদ্দার মিয়া আজীবন তার নামখানা অম্লান করে রাখতে চেয়েছিল, পারেনি। বিশেষ করে মনিকার থিওরি পরীক্ষার খাতা যখন তার হাতে এসে পড়ে, তখন সাদ্দার খেয়াল করে দেখে সে কোথাও একটা কলম ছোঁয়াতে পারছে না খাতায়। কি সাংঘাতিক রে বাবা! এই ছাত্রী কোন দুনিয়া থেকে এসেছে? এলিয়েন না তো? আর হলেই বা কি? আমি তো আমি। আমার থেকে ভালো কেউ নেই। কেউ হবে না, কেউ হতে পারে না। ভাবতে ভাবতে ল্যাবের দিকে হেঁটে হেঁটে যেতে যেতে মনিকার সাথে দেখা। বইটা ফেরত দিয়েছে। হ্যাঁ, ফেরত দিয়ে দিয়েছে। আর কি? তার ল্যাবে আমার আস্তানাটা আমি গড়ে নেব। পুরো ল্যাবটা আমি দখল করে নেব। ত্রিসীমানায় তাকে আসতে দেব না। মুখও দেখতে চায় না ওর। ভাবতেই ঘচাং করে ঘাটটা 90 ডিগ্রি ঘুরিয়ে নিল ডক্টর সাবদার মিয়া। মনিকার বেশ অবাক লাগলো। ডক্টর সাবদার মিয়া এভাবে ছটাং করে বাঁকিয়ে ঘাটটা ঘুরিয়ে ফেললেন কেন? সেদিনও তো পিছন দিয়ে হেঁটে গেলে হালকা শিস দিয়ে গান গাইতেন। মনের ভেতরের গানগুলো প্রজাপতির ডানার মতন মেলে ধরতেন। মনিকা ভাবতো আমেরিকা থেকে এসেছে বলেই হয়তো বা এত বন্ধুত্ব সুলভ, অথবা বলা যায় ওপেন মাইন্ডেড, হাসি খুশি, সবসময় আনন্দে থাকে। আর দেখলেই গ্রিট করে। এদেশে তো গ্রিট করবার আদত নেই, কালচার নেই একে অপরের সাথে।
আমেরিকা থেকে এসেই সাদ্দাম মিয়া এটি আমদানি করে এনেছে ওখান থেকে। তাহলে এত বন্ধুত্বপূর্ণ আন্তরিকতা দেখানো মানুষটার আজ কি হলো? এরকম ঘেচাং করে যেভাবে ঘাড় ঘুরিয়ে চোয়াল শক্ত করে মুখটা রোবটের মতো করে পাশ দিয়ে হেঁটে গেল, তা দেখে মনিকার ভয়ই লাগলো। ঘাড়টা টার্ন নেবার দৃশ্যটা আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল তাকে। অমনভাবে ঘাড় ঘোরালে ঘাড় মটকে যাবে তো। আর ঘাড় মটকে গেলে ঘাড় মটকানি ব্যারাম কি কেউ রুখতে পারবে? কে জানে ডক্টর সাদ্দাম মিয়াকে আজকের পর থেকে ঘাড় ঘুরানির ব্যথায় কাতরাতে হয় কিনা।